মধ্যপ্রাচ্যে কি আবার নতুন ঝড় আসছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে কেন আবার হুথিদের হুঁশিয়ারি? আর এই সংঘাতের পেছনে আসলে কি চলছে? ইয়েমেন থেকে আবার একটি কড়া সতর্কবার্তা এসেছে। এবার হুঁশিয়ারি দিয়েছেন খোদ আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। একটি টেলিভিশনের ভাষণে তিনি সরাসরি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন যুদ্ধের জন্য হুথিরা দিনরাত প্রস্তুতি নিচ্ছে। এই বক্তব্য শুধু হুমকি নয়, রাজনৈতিক বার্তা আর কৌশলগত সংকেত বটে। আল হুথির ভাষায়, আমরা শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ সচেতন, তাই যুদ্ধের প্রস্তুতি চলছে। তিনি মুসলিম দেশগুলোকেও সতর্ক থাকতে বলেছেন। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধ নয়, গোটা অঞ্চলকে নতুনভাবে সাজাতে চায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল হুথি সরাসরি গ্রেটার ইসরায়েল ধারণার কথা উল্লেখ করেন, যে ধারণা অনুযায়ী ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের অংশ নিয়েও রাজনৈতিক স্বপ্ন দেখছে। হুথিদের বক্তব্য অনুযায়ী এই পরিকল্পনার জন্যই অঞ্চল জুড়ে সহিংসতা ও দমন পীড়নকে স্বাভাবিক বানানোর চেষ্টা চলছে। আর এখানেই হুথিরা নিজেদের অবস্থান স্পষ্ট করে। তারা বলে, প্রতিরোধকে নিরস্ত্র করার ডাক আসলে গোটা অঞ্চলকে অসহায় করার কৌশল। এই বক্তব্য আসে ঠিক এমন এক সময়ে যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দিয়েছেন, ইয়েমেন সহ একাধিক অঞ্চলে সামরিক চাপ বজায় থাকবে। এখন প্রশ্ন, এই উত্তেজনার শুরু কোথা থেকে? এর উত্তর আমাদের যেতে হবে 2023 সালের নভেম্বর মাসে। গাজা ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি ছিল স্পষ্ট, গাজায় হামলা বন্ধ না হলে লোহিত সাগর নিরাপদ থাকবে না। এরপর কি হয়? হুথিদের ড্রোন পৌঁছে যায় তেল আবিব পর্যন্ত। এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালায়। কিন্তু হুথিদের দাবি, এই হামলা তাদের শক্তি ভাঙতে পারেনি। বরং এখানেই আসে আরেকটি চমকপ্রদ তথ্য। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তদন্ত রিপোর্ট বলছে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান স্ট্রাইক গ্রুপ চরম চাপের মধ্যে পড়ে। মাত্র 52 দিনে চালানো হয় 1000-এর বেশি বিমান হামলা। ব্যবহৃত হয় 10 লাখ পাউন্ডের বেশি গোলাবারুদ। একটানা 72 ঘন্টা যুদ্ধ মিশন চলে। কিন্তু এর ফল কি? একটার পর একটা দুর্ঘটনা। নিজস্ব যুদ্ধ বিমানে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সুয়েজ খালের কাছে বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ, 2টি F-18 যুদ্ধবিমান হারানো। একটি ক্ষেপণাস্ত্র পাইলটের ককপিটের মাত্র 1-2 বিমানের দূরত্ব দিয়ে চলে যায়। আরেকটি পাইলটকে সেকেন্ডের ভেতর ইজেক্ট করতে হয়। নৌবাহিনীর রিপোর্ট বলছে, ঘুমের অভাব, ক্লান্তি, মনোবল ভেঙে পড়া সবকিছু একসাথে কাজ করেছে। ক্ষতির পরিমাণ প্রায় $164 মিলিয়ন। এখানেই প্রশ্নটা বড় হয়ে ওঠে। যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এত চাপের মধ্যে পড়ে, তাহলে হুথিদের প্রতিরোধকে কি আর হালকাভাবে দেখা যায়? হুথিরা এখন বলছে, যুদ্ধবিরতি ভঙ্গ হলে তারা আবার অভিযান শুরু করতে প্রস্তুত। সুতরাং আজ মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক ভঙ্গুর শান্তির উপর। একদিকে ইসরায়েলের সামরিক চাপ, অন্যদিকে হুথিদের প্রস্তুতি ও প্রতিরোধের বার্তা। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি আবার আগুনের রূপ নেবে? ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট চালু করলে হবে ভয়াবহ পরিণতি, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। আকাশে ওড়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলিদের, কারণ ইসরায়েলের আকাশও এখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দখলে। বিস্মিত বিশ্ব যখন গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে, ইয়েমেনিরা তখন আকাশ সমুদ্র জুড়ে ইসরায়েলকে টার্গেট করছে নিখুঁত প্রতিশোধে। ইসরায়েলি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একসময় ছিল ভ্রমণের গন্তব্য, এখন তা হয়ে উঠছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানা। ইয়েমেনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি যদি সেখানে আবার ফ্লাইট চালু করে, তবে তাদের গন্তব্য হয়তো আকাশেই থেমে যেতে পারে। লেবাননের আল মায়াদিন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারির কথা জানানো হয়। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যেসব কোম্পানি এখনো বেন গুরিয়নে ফ্লাইট চালু করার কথা ভাবছে, তাদের উচিত গন্তব্য বদলানো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রতি গুরুত্ব না দিলে তার ফলাফল হতে পারে ধ্বংসাত্মক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটা কেবল একটি বার্তা নয়, এটা একটা বাধ্যতামূলক বাস্তবতা। ইয়েমেনিরা এখন ইসরায়েলের দখলকৃত ভূমিতে এক বিমান অবরোধ আরোপে দৃঢ় প্রতিজ্ঞ। টার্গেট শুধু বেন গুরিয়ন নয়, পুরো দখলদার অঞ্চল। সূত্র জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চলছে নিয়মিত এবং ক্রমবর্ধমান তীব্রতায়। তা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট কৌশলগত প্রতিশোধ।
এই হুঙ্কারে যুক্ত হয়েছে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমিরের হুঁশিয়ারি। একদিন আগেই তিনি ঘোষণা দেন, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আমরা বেন গুরিয়ন ও অন্যান্য বিমানবন্দরগুলোকে টার্গেট করব। তিনি আরো বলেন, যতক্ষণ গাজায় গণহত্যা চলবে, যতক্ষণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন থামবে না, ততক্ষণ আমাদের প্রতিরোধ থামবে না। আমরা শুধু শব্দে নয়, বাস্তবে আঘাতে বিশ্বাসী। বিশ্ব যখন মনস্তাত্ত্বিক যুদ্ধ আর কূটনীতির ছায়ায় হেঁটে যাচ্ছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তখন উড়িয়ে দিচ্ছে এই সব ছায়া। আমাদের মনোবলকে ভাঙা যাবে না, হুমকি দিয়ে থামানো যাবে না, আমরা লড়াই চালিয়ে যাব, একথা বারবার বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা হুঁশিয়ারি দিয়েছেন, বেন গুরিয়নে যেসব বিমান আছে সেগুলো যেন অবিলম্বে সরে পড়ে, বিশেষত বিদেশিদের নিরাপত্তার খাতিরে এখনই দেশত্যাগের পরামর্শ দিয়েছেন। গাজায় যখন ইসরায়েলি বোমা, ইয়েমেনে তখন কৌশলগত সমুদ্র অবরোধ। শুধু আকাশে নয়, লোহিত সাগর ও বাব আল মানদেব চ্যানেল জুড়ে সামরিক নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, যেন ইসরায়েলে পৌঁছাতে না পারে কোনো অস্ত্র, কোনো রসদ। এই প্রতিরোধ শুধু এক যুদ্ধ নয়, একটি জাতির কণ্ঠস্বর, একটি দেশের সাহস এবং এক বিশাল বৈশ্বিক বার্তা। অবহেলিত ইয়েমেন আজ ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, গাজা একা নয়, ফিলিস্তিনের জন্য লড়বে ইয়েমেন, প্রতিটি রক্তবিন্দুর জবাব দেব আমরা। আকাশে আমাদের চোখ, সমুদ্রে আমাদের ছায়া এবং হৃদয়ে আগুন। আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহত হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা? লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন। কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়।
হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে, শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ় প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের হামলা এখন আন্তর্জাতিক শিরোনাম। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন, এমনকি চালকবিহীন জাহাজ ইউএসভি। এই অস্ত্রগুলোর সামনে মার্কিন জাহাজও নিরাপদ নয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের সামরিক সক্ষমতা কেমন? হুথিদের অস্ত্র ভান্ডার কি আছে তাদের হাতে? ক্রুজ ক্ষেপণাস্ত্র 80 থেকে 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সায়াদ ও সেজিল মিসাইল তাদের প্রধান হাতিয়ার। ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে। দ্রুতগতির এই মিসাইল শনাক্ত করাও কঠিন। কামিকাজে ড্রোন, কাসিফ ড্রোন ও সামাদ যুদ্ধ বিমান, এগুলো সস্তা, সহজলভ্য এবং ধ্বংসাত্মক। চালকবিহীন জাহাজ ইউএসভি পানিতে ভেসে থাকা জাহাজে আঘাত করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন সক্ষমতা। হুথিদের হামলার কৌশল, কিভাবে তারা আঘাত হানে? দ্রুত ও নিখুঁত। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আঘাত হানে, শনাক্ত করা প্রায় অসম্ভব। ড্রোনের ব্যবহার, কামিকাজে ড্রোন জাহাজের ডেকে আগুন ধরিয়ে দেয়। এটি সস্তা কিন্তু ভয়ানক কার্যকর। ইউএসভির ভয়াবহতা, চালকবিহীন জাহাজ জাহাজের গায়ে ফুটো করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন অস্ত্র, যা মার্কিন নৌবাহিনীকেও চিন্তিত করেছে। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো নোগিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতি। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তা। হুথিদের সাফল্য, কতটা শক্তিশালী তারা? সৌদি আরবের উপর হামলা, 2017 সাল থেকে হুথিরা সৌদি তেল স্থাপনা ও জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে। লোহিত সাগরে আধিপত্য, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। মার্কিন জাহাজে হামলা, 2023 সালে জানুয়ারিতে হুথিরা প্রথমবারের মতো চালকবিহীন জাহাজ ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালায়। হুথিদের পেছনে কারা? হুথিরা ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের অংশ। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে। 2023 সালে যুক্তরাজ্য জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছে যে হুথিদের ক্ষেপণাস্ত্র ইরান থেকে চোরাচালান করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আবারও বোমা হামলা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা দাবি করেছে যে বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, শনিবার রাতে তারা বেন গুরিয়ান বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিপদ সংকেত শোনা যায়, যার ফলে লোকজন নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়। গত 7 দিনে বেন গুরিয়ান বিমানবন্দরে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় এবং গত 1 মাসে তৃতীয় হামলা।
এর আগে 14 মে ইয়েমেনিরা একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। 4 মে তারিখে তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে, নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে শত্রুদের গণহত্যা প্রতিহত করতেই এই হামলা। তারা আরও দাবি করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র শাখা একটি উন্নত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের দখলকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী প্রদেশ হোদেইদাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, হোদেইদা বন্দরে অন্তত 6টি বোমা হামলা হয়েছে, যাতে একজন নিহত ও 35 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে যে ইয়েমেনি এই গোষ্ঠীর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আরও জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালায়। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা তোমাদের পাশে আছি। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরও যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে। তারা বলে, গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসেনি। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যি গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে?